ইউ রাসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে ৮৬ বা ৮৭ সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে, বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই ৩ জন মিলে তারা একটি নৌকা নিয়ে মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে ১২টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্যে মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে ২০-২৫ জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বলল যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা ১ কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো যে আর একটু সামনেই তো, এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, যে তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজব্যান্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, ৫ জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল ৩ জন, এবং ওই হাজব্যান্ড ওয়াইফ ২ জন, ওদেরকে উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় ১ কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না, এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না? তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেদিন ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে, এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো।
তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা। কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। জি। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যেই বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগে দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই আচ্ছা, যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার মাথার পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা। এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা। এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে, ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে 2টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা। নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারি লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের 3 জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো? তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ 3টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে। তখন ওরা চিন্তা করেছিল আমাদেরকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে, এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারেনি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাই কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম বহুত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না,
না, হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। তো আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা-2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। তো এরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলোর কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা। তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল। রাসেল ভাই, এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোনো রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের এই রড গুলা টং 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 করে কাঁপতে থাকে, টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপ
কাঁপুনি মনে হবে না যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে ওঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাব। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম, আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, সো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। সো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। রাসেল ভাই, আমরা যারা মানে হিউম্যান বিইং, আমাদের তো অনেক প্যারানর্মাল ঘটনা আমাদের লাইফে হামেশা ঘটে, যেগুলো আমরা বলি। কিন্তু আমরা কেউ হয়তো দেখা যায় যে কুকুর পালি বা বিড়াল পালি, এদের লাইফেও কিন্তু প্যারানর্মাল ঘটনা মাঝে মধ্যে ঘটে। আমরা কিন্তু এটা নোটিস করি না। এটা আমার বাসার একটা বিড়াল নিয়ে ঘটনাটা আমি বলতে যাচ্ছি লিসেনারদের জন্য। বিড়ালটার ওর নাম ছিল জেনি। তো ওকে আমি নিয়ে আসছিলাম রোড থেকে। ও ইট ওয়াজ লাইক তখন হয়তো 1 মাস বয়স হবে ওর। একটা গাড়ি নিতে পড়তে যাচ্ছিল, তো তখন ওকে সেভ করে নিয়ে আসি। তো আমার বাসায় সাধারণত আমরা মানুষ খুব কম, আমি, আমার মা, বড় ভাইয়া, ভাবি, 4 জনই। তো তারপর এরা কেউ বিড়াল পছন্দ করতে, বা যাই হোক, আস্তে ধীরে এটা আস্তে 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 সবার মনোযোগ আকর্ষণ করে, কারণ ওর বিহেভিয়ারের জন্য। ও খুবই সফিস্টিকেটেড ছিল। সে তার টয়লেট হলে সে বাইরে গিয়ে করতো। এরকম করতে করতে প্রায় 5-6 মাস হয়ে গেল। তো একবার আমার ছোটো ভাই আমার বাসায় আসলো, ওর সাথে ওর বাচ্চা, ওর ওয়াইফ আসছে, ওর বাচ্চাটা আসছে 3 বছর বয়স। শি ওয়াজ সো এক্সাইটেড বিড়ালটা দেখে, এবং সে বিড়ালটা ছাড়া ঘুমাবে না। বেসিক্যালি জেনি ঘুমোতো আমাদের কিচেন রুমের স্টোরে। ওর জন্য একটা টুকরির মধ্যে বিছানা করা ছিল, সে তার সময় হলে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়তো। এবং সকালবেলা যার মতো ওকে ফিডার দুধ খাওয়ানো হতো নর্মালি। তার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার ছিল, যেমন মাছটার মধ্যে যদি মাছ দিতাম খেতে, ওটাকে চটকায় সুন্দর করে লবণ টবণ দিয়ে দিতে হতো আর কি। এছাড়া সে খেত না। দুধটা ফিডারে দিলে খেত, এরকম। সো সি ওয়াজ সো কিউট। তো যেদিন আমার ছোটো ভাইয়ের মেয়ের নাম আইজা, ও আসার পরে ও ঘুমাবে না জেনিকে ছাড়া। তারপর কী করলাম, জেনিকে বারান্দায় রেখে আসলাম। তো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ বললো যে ও জেনি চলে গেছে, তো বাসা নেই। দেন শি ওয়েন্ট ফর স্লিপ। তো সকালবেলা সাধারণত জেনিকে দুধ দিতাম। তো আমি বারান্দায় গেছি, অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য একটু দুধ গরম করে নিই, হালকা গরম করে নিই। বারান্দায় গেলাম, কিন্তু গিয়ে দেখি যে জেনি নেই, বারান্দায় নেই। ওর টুকরিটা উঠে দেখলাম তার মধ্যে অল্প কিছু ওর জাস্ট গায়ের পশম, আর বা ওর মনে হয় কানের অল্প একটু জাস্ট পরে, কোনো ব্লাড নেই, কিচ্ছু নেই ওখানে। আই ওয়াজ সো শকড। আমি প্রথমে ভাবছিলাম 4 তলা থেকে হয়তো পড়ে গেছে, কিন্তু যখন দেখলাম যে না, কিছু কিছু জিনিস পড়েছে, তখন বুঝলাম যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট কিছু একটা হয়েছে। তো আমি এটা বের করার জন্য আমি ওদিনকে সারাদিন ঘুরে আমাদের উত্তরের আশেপাশে থেকে একটা বিড়াল, একটু বড় সাইজের, ওটা আমি ম্যানেজ করলাম। এবং ওদিনকে রাত্রে ঠিক জেনিকে যেভাবে রেখেছিলাম ওভাবে ওকে রাখলাম। তো আমি বাচ্চাদের খেলার জন্য যে ছোট মশারি, তার মধ্যে কোনোভাবে ওটাকে ঢেকে ঢেকে আমি বারান্দায় এক কর্নারে জেনিকে রেখে দিয়েছি। জেনি না, যে নতুন যে বিড়ালটা নিয়ে আসছি ওটাকে রাখলাম, আর আরেক কর্নারে আমি ওটার মধ্যে ঢুকে এয়ার গান নিয়ে বসেছিলাম, যে দেখেছি কী হয়। সো বসতে বসতে অনেক রাত হয়ে গেছে, লাইক 2 o'clock, মানে মোর দেন 2 o'clock, 2:45, 3টার মতো হয়ে গেছে। তো আমার একটু ঝিমুনিও লাগছিল। তো হঠাৎ করে ওই যে বিড়ালটা নিয়ে আসছিলাম, ও ডাকতে শুরু করছে। তখন আমি ভালো করে তাকালাম, দেখি যে আমাদের উত্তরের ওদিকে বিল্ডিংগুলো সাধারণত 6 তলা 7 তলা এরকম হয়, আর আমি যেখানে থাকি ওখানে বিল্ডিংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক। একটা বিল্ডিংয়ের পিছন দিক আর একটা আমাদের বিল্ডিংয়ের পিছন দিক সেম।
ওর মধ্যে গ্যাপটা খুব কম। তখন দেখতে পেলাম যে একটা পাখি ইজ লাইক, আমরা তো চিল সবসময় দেখি, কিন্তু চিলের চেয়ে অনেক বড়, এবং এটা ঠোঁটটা ছিল আরও বড়, এবং ওটা কিভাবে গ্রিলের ফাঁক থেকে আসলো উইদাউট এনি সাউন্ড, যে সাউন্ডটা আমার কানে আসেনি। তো দেখলাম ওটা বিড়ালটার মানে প্রায় উপরে। তখন আমি করছি কি, ওই এটা দিয়ে আমি ওকে শ্যুট করলাম, এয়ার গানের মধ্যে গুলি ভরা ছিল, শ্যুট করলাম। কিন্তু সে পড়ে গেল একবার, পড়ে গিয়ে সে উল্টা আমার দিকে মানে আসতে শুরু করছে, সে লাফায় আমার দিকে আসতে শুরু করছে। তখন আমি ঘরের মধ্যে ঢুকে আমি স্লাইডিংটা বন্ধ করে দিয়েছি। স্লাইডিং বন্ধ করে দেওয়ার পরে তার যে অবস্থা আমি দেখলাম, তার ঠোঁটটা ছিল অনেক বড়, এবং এই পাখি আমার জীবনে আমি কখনো দেখিনি, নট এভেন ইন ইমেজ অর কোথাও তার কোনো পিকচার, কোনো এই ধরনের পাখি আমি দেখিনি। তো স্লাইডিং ডোরের গ্লাসের মধ্যে সে ঢোকরাতে শুরু করছে, এবং ইট ওয়াজ লাইক রেডিকিউলাস অনেক। তো আমি তাকে বিভিন্নভাবে ভয় দেখাই, সে যাচ্ছেই না। তারপর কী করলাম, বার্নিশ করা যে ওটার স্পিড ছিল বাসায়, ওই স্পিড আমার একটা গেঞ্জির মধ্যে ঢেলে ওটার মধ্যে আগুন ধরাই দিয়ে যেই ওটার সামনে নিলাম গ্লাসের এই পাশে, তখন রাস্তায় করে বের হয়ে গেল। তারপরে দেখলাম যে ও চলে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করলাম যে এটা আবার ফিরে আসে কিনা, দেখলাম যে না, আর ফিরে আসেনি। পরের দিন ওই বিড়ালটাকে ছেড়ে দিলাম বাইরে। সো ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি রাসেল ভাই। ধন্যবাদ রাসেল ভাই। আমি শাওন, আজিমপুর থেকে এসেছি। জি। আমি আজিমপুর আমি এখন থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি মাগুরাতে। আমার ঘটনাটা বা আমার কাহিনিগুলো ওইখানেই ঘটছে। ভূত এফএমের সাথে আমি অনেক দিন ধরেই আসলে আমার নিজের যোগাযোগ আছে, আমি নিয়মিত গল্পগুলো শুনি। আর এর মধ্য দিয়ে আমার মনে হলো যে না, আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে। জি, আমরা ঘটনায় চলে যাই তাহলে। হ্যাঁ, আমাদের বাড়িতে আমাদের যে ঘটনাটা, সেটা আমার বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করেই আসলে ঘটনাগুলো ঘটেছে। আমাদের বাড়ির আশেপাশে খুব বড় বড় গাছ একটা সময় ছিল। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক 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 পুরাতন গাছগুলো আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। যেটা আমরা আমাদের বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির একটা পারিবারিক গোরস্থান আছে, এবং গোরস্থানের চার সাইড দিয়ে আপনার বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশবাগান, এমনকি বড় বড় দুটা তেঁতুল গাছও ছিল। আমাদের বাড়িতে চারপাশ দিয়ে যেভাবে গাছগাছালি ছিল, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গাতে। সেখানে দেখা যেত যে আপনার মাঝে একদমই সন্ধ্যার পরপরই একদমই চারপাশে অন্ধকার হয়ে আসতো, মানে তেমনভাবে আসতো না, সূর্যের আলোটা সেভাবে পৌঁছাতো না। এখন অবশ্য সেই জায়গাটা একটু চেঞ্জ আসছে, কিন্তু যখন এমন আমরা ছোটোবেলায় ছিলাম, আমরা ওই আম গাছ বা আমের সময় আম বা কাঁঠালের সময় যে ঝড় টড় হতো, আমরা ওইটা কুড়াইতে যাইতাম, এরকমের ব্যাপারগুলো হতো। এখন যে বিষয়গুলো আসলে আমরা ফেস করতে থাকলাম একটা সময়, যে মাঝে মাঝে দেখতাম যে আমাদের ওই আম কুড়াইতে গেলে ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে আম পড়ছে, আমরা বুঝতে পারছি যে শব্দ হচ্ছে, আমরা যে দেখি যে আম নাই। ঘটনাটা কি, মানে এমনভাবে কিছু কিছু ইয়াটা চলতে থাকে। আমরা তো এগুলো মনে করছি কেউ আশেপাশ থেকে এসে এগুলো কুড়াই নিয়ে যাচ্ছে। এরপর থেকে কিছু কিছু দিনে দেখা যেত কেউ আমার কোনো ভাই গেছে আম কুড়াইতে, বা ওই সাইড দিয়ে একটু হাঁটাচলা করতেছে, তারা কিছু কিছু শব্দ শুনতে পাচ্ছে, এবং মনে হচ্ছে তাদের সাথে সাথে কেউ ঘুরছে এরকমের, বা আশেপাশে লেগে চলাচল করতেছে, এরকমের কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এইগুলোকে অত বেশি বড় প্রায়োরিটি না দিলে পরেও, তারপরেও কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ভিতরই একটা অসুবিধা, মানে ছোটো ছিলাম তো, মনে হচ্ছিলো যে কেন একটা ঝামেলা হচ্ছে কি না। একটা সময় দেখা যেত যে আমার আব্বু বা আমার চাচারা যদি এরকমের বড় বড় মাছ একটা সময় কিনে নিয়ে আসতো রাতের বেলায়, ওই দিন রাতেই প্রতিটা বাড়ি বা আমাদের ঘরেগুলোতেই দেখতাম যে টিনের চালে আপনার ইট পড়তেছে বা অন্য কিছু এসে লেগে খুব শব্দ করতেছে, এরকমের কিছু কিছু ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে। এরকমের আমি যেমন একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে গেছে। আমাদের তখন ঘরগুলো আপনার বেড়ার ঘর ছিল, ফাঁকা জায়গা, যে এই জায়গাটাই আপনার দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ঘুম ভেঙে উঠছি, আমার এই ফাঁকা জায়গা দিয়ে আমি হঠাৎ করে চোখ গিয়েছে, যাওয়ার পরে দেখি যে
কেউ একজন এসে তখন আনুমানিক রাত 3টা বাজবে এমন একটা সময় জি। আমাদের হঠাৎ করে দেখি যে কেউ একজন এসে আমার সামনে বেশি দাঁড়ালো, পিঠ মোড়া দিয়ে, পিঠের দিক থেকে দেখছি, সাদা ড্রেস পরা। হঠাৎ করেই সে চুলটা ছেড়ে দিল এবং চুলটা একদম আস্তে করে পা দিয়ে বেয়ে মাটির সাথে লেগে গেছে। আমি ছোট থাকার কারণে খুবই ভীত, মানে ভয় পেয়ে গেছি, সাথে সাথেই আপনার ঘুমিয়ে পড়ছি। এটা ছিল আমার সাথে ঘটনা। পরবর্তী দিনে এটা মূলত আমরা ওই বছরটাই যেটা ফেস করছি যে এই বর্ষার সময়তেই বেশি এটা দেখা যেত, যে হঠাৎ করেই আমার বড় ভাই আপনার আম কুড়াইতে গেছে বৃষ্টি ঝড়ের সময়। এখন দেখে যে সব জায়গায় গাছগাছালি অনেক নড়াচড়া করতেছে, কিন্তু পাশেই যে বাঁশবাগানটা আছে এই বাঁশবাগানের কোনো বাঁশই নড়তেছে না, কিন্তু বাঁশের কয়েকটা বাঁশ হেলে এসে একদম ইসের সাথে মাটির সাথে লেগে আছে। একটু অস্বাভাবিক মনে হওয়ার কারণে ভাই একটু ঘাবড়ে গেছে যে কি কাহিনী, কি এরকমের। হঠাৎ করে তাকিয়ে দেখে যে না, কিছু একটা মনে হচ্ছে, দেখতেছে। তাড়াতাড়ি আপনার সে লেগে ওইখান থেকে বের হয়ে আসে, কিন্তু মানে স্পষ্টভাবে সে ওইখানে ওইটা বুঝতে পারে না যে আসলে কী দেখেছে। বাড়িতে এসে আমাদের চাচাদের কাছে, সবার কাছে একটু আসলে ঘটনাটা বলে। এটা বলার সাথে সাথে আমরা নিজেরাও অনেক কিছু বলতে থাকি যে আমরা এরকমের কিছু দেখতেছি, আমি এরকম দেখছি। আর একজন বলে যে না, সে যখন হাঁটাহাঁটি করতেছে তার পাশে অনেক কিছু যাচ্ছে। এই ঘটনাটা তখন আমাদের বাড়িতে মোটামুটি একটা সবার ভিতরে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি করে। এরপর পরে আমাদের চাচারা যে হুজুর ডেকে নিয়ে আসে। হুজুর ডেকে নিয়ে আসার পরে যেটা দেখা যায় যে হুজুররা কিছু করার পর আমাদের জানায়, যে আমাদের চাচাদেরকে বা আব্বুদেরকে জানায় যে আসলে এই আমাদের বাড়ির মাঝখান দিয়ে আপনার একটা জিনের যে রাস্তা, জিনের চলাচলের যে রাস্তাটা, এটা আমাদের বাড়ির পুরো মাঝখান দিয়ে যাওয়া আসা করতেছে। সো আমরা যদি এখন ওইটাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সমস্যা হতে পারে। তা এখন এটার এরকম কথা শুনে আমার এক চাচা একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল, উনি কাছে না, আমি এগুলো মানি না। আসলে আমাদের বাড়ির পাশেই যে তেঁতুল গাছ ছিল, উনি আসলে বলতেছে এইসব ঝোপঝাড়ের কারণে আমাদের আসলে এরকম ঝামেলা হচ্ছে, কেটে ফেলি। তো উনি আসলে আমাদের পরের সপ্তাহে আমাদের বাড়িতে পাশের যে তেঁতুল গাছটা ছিল, তেঁতুল গাছটা কেটে ফেলে। এখন তেঁতুল গাছটা কেটে ফেলার পর থেকে আমাদের বাড়িতে আশেপাশ থেকে প্রতিদিনই আমাদের সন্ধ্যার পর থেকে যেটা দেখতাম যে কোনো রকমেরই আপনার শব্দ আমরা করতে পারতাম না, মানে এক্সিকিউটেড করতে পারতাম না। যে আসতেছে, আমাদের মনে হচ্ছে যে ধূপ করে একটা শব্দ আসতেছে, সাই 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 করে শব্দ আসতেছে, আবার থেমে যাচ্ছে, তো আবার একটা চিন 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 শব্দ আসতেছে। আবার আমাদের আর কি এটা এমনভাবেই আমাদের বিরক্ত করা শুরু করলো যে আসলে আমরা ছোট ছিলাম, আমাদের বড়রাও এটাকে আর কি বিরক্তিকর একটা পর্যায়ে নিয়ে চলে আসলো। এরপরে আবার হুজুরদের ডাকা হলো এবং পরবর্তীতে ওনারা নিজেরাও কিছু বন্ধ দিল, যেটাকে ওই যে গ্রামের যেটা হয় যে বিভিন্ন রকম কলমা পড়া বা ছোড়া টোড়া পড়ে চারপাশে একটু এটি ফুট দিয়ে দেন আর কি কিছু তাবিজটা চারপাশে দিয়ে দিল। এরপর থেকে আস্তে 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 আমাদের এই প্রভাবটা কেটে গেল। এখন আপাতত আমাদের বাড়িতে যে আশেপাশে বড় বড় গাছগুলো ছিল সব কেটে ফেলা দিয়ে হয়েছে এবং মোটামুটি ফাঁকা একটা জায়গায় অবস্থান করতেছে। এই ছিল আমাদের বাড়ির অবস্থাটা। এখন সেইখান থেকে আমরা আর কি কিছুটা হলে পরিত্রাণ পেয়েছি। জি, বলুন রাসেল ভাই। থ্যাংক ইউ। আমি ফারহান ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে স্টোরিটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমি ওর নামটা একটু বলতে চাচ্ছি রাসেল ভাই। ওর নাম হচ্ছে সুপ্রিয়। তো আমার স্টোরিটা হচ্ছে এরকমের, ও আমার ফ্রেন্ড যখন ভার্সিটিতে পড়তো, ও ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো ওরা একটা ফ্ল্যাটে 3টা ফ্রেন্ড মিলে থাকতো। তো সাডেনলি ওরা বাসায় ওঠার 2-3 দিনের মাথায় ওদের ওই 3 জনের ভিতরে একজন যে আপনার মানে রাতের বেলা শুতে গেছে, তো হঠাৎ করে ওর মানে চোখে এরকম একটা ফিল হয়েছে যে ও কাউকে, একজন বয়স্ক বৃদ্ধ মহিলা যে একজন সাদা কাপড় পরে বসে আছে। তো ঘুম চোখে ফার্স্ট টাইম ও জিনিসটা ওইভাবে নোটিস করতে পারেনি, ও ঘুমায় গেছে। সেকেন্ড ডেতে যেটা হয়েছে সেম জিনিসটা ও আবার ফিল করছে। ফিল করার পরে ও পরের দিন ঘুম থেকে উঠে বাকি যেই দুজন ছিল, আমার ফ্রেন্ড এবং আরেকজন, ওদের সাথে ঘটনাটা শেয়ার করলো। শেয়ার করার পরে ওরা জিনিসটা আসলে ওইভাবে
নেয়নি, ওরা ফান মনে করছে, ফান মনে করে ওই ফ্রেন্ডের সাথে মজা করছে। জি। তো এর কিছুদিন পরে যেটা হলো, এরপরে কন্টিনিউয়াসলি ওই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং ও অনেক ভয় পেতে থাকে, বাট ও জিনিসটা কারোর সাথে এক্সপোজ করতে পারে না, শেয়ার করতে পারে না, বিকজ সবাই ওর সাথে মজা করছে। জি। এরপর যেটা ঘটেছে, এরপরে ওর হঠাৎ করে খুব জ্বর চলে আসে। জ্বর চলে আসায় ও ওর গ্রামের বাড়িতে মুভ করে। দেন বাসায় বাকি থাকে 2 জন। তো এই 2 জন, বাসায় রুমও 2টা রাসেল ভাই। তো 2 জন 2 রুমে শুতে গেছে। তো আমার যে ফ্রেন্ড সুপ্রিয়, হুম হুম। ওর সাথে ঘটনাটা ঘটছে। তো ও জিনিসটা আবার ফেস করছে। ও দেখতেছে সেম, যে এরকম একজন বৃদ্ধ মহিলা বসে আছে এবং ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো খুব স্ক্যার্ড হয়ে যায়, খুব ভয় পায়। দেন পরের দিন বাকি যে আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘটনাটা শেয়ার করে এবং ওরা 2 জন মিলে নিজেদের ভিতর ডিসকাস করে পাশের ফ্ল্যাটে যারা থাকতো, আমি আরেকটা নাম মেনশন করতে চাচ্ছি রাসেল ভাই, জান্নাত, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওর সাথে ঘটনা শেয়ার করার পরে ও বলতেছে, আমি আসলে তোমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি তোমাদের বাসায় যে বুয়া কাজ করে বুয়ার কাছে জিজ্ঞেস করলে তুমি বেটার কিছু জানতে পারবা। দেন ও ওই ওদের বাসার বুয়ার কাছে জিজ্ঞেস করে। দেন বুয়ার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারে সেটা এরকম ছিল যে ওই বাসায় আগে একজন বৃদ্ধ মহিলা থাকতো, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন। হুম হুম। তো উনি ওখানে প্রতিনিয়ত পূজা করতেন। তো একদিন পূজা করা অবস্থায় উনি ওখানে সাডেনলি মারা যায়। তো এরপর থেকে যারাই ওইখানে আসে, ওই ফ্ল্যাটে আসে, হুম। সবাই মোটামুটি অল্প কিছুদিন থাকার পরে ওই বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। তাই আপনাদেরকে জানিয়ে দিব এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি।